আরে বাবা, কি বিশ্রী রান্না হয়েছে! তরকারিতে কি কোনো জিরে বাটা কিছুই দেয়নি না? ওই গো রাধুনী ঠাকুর, কোথায় গেলে? এদিকে এসো। বলুন রানীমা। বলছি, তুমি তো রাজবাড়িতে দীর্ঘদিন ধরেই রান্না করছো, কিন্তু ইদানিং তোমার রান্না তো বেস্বাদ লাগছে কেন? চাইছে শুনে দেখি না। বল। জানি না, এখন আর রাধুনী ঠাকুর আগের মতো যত্ন নিয়ে রান্না করেন না। রান্না করে পড়ে পড়ে ঘুমোয়, আর তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে দেন। আর তোমরা যে কথা বলবে না। বাজে কথা না নানিমা, শিলনোড়ায় বাটতে ওনার কষ্ট হবে বলে আজকাল রাঁধুনি ঠাকুর শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করেন। এত বেতন দিয়ে তোমাকে রাখা হয় কি এই ফাঁকিবাজির জন্যে? এবারে ভুল হয়ে যাচ্ছে। এর যদি ভুল করার ইচ্ছে হয় তাহলে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি গিয়ে ভুল করো। বই থাকবে? মনে থাকবে মহারাজ। কি হচ্ছে বলো তো রানী? সকালে বাবারই পায়চারি করছিলাম, দেখি মাই একটা গাছেও জল দেয়নি। এই গরমে জল না পেলে যে গাছপালাগুলো মরে যাবে। সবাইকে এবার মনে হচ্ছে বলে বলে কাজ করাতে হবে। কি খেলো? কদিন ধরে তো তুমি শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ। বাজার দোকান কিছু নেই গো, রাজসভাতেও যাও না। কি যে করি। কি বলবি না? দাদু আলো ঘুমোচ্ছে। কি বলবো বলতো? আমরা কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। ওঠো বলছি, ওঠো ওঠো না। আমি বুঝতে পারছি বাড়ির কাজ, বাজার, দোকান এসব না করার জন্য তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। দাদু বলেছে পাখি দিচ্ছে দিদা, লেপনি ছুড়ি দে। মহারাজের শরীর খারাপ না মন খারাপ? মহারাজ এরকম চুপ করে ঘুম পেরে থাকলে তো রাজপাট সব উঠে যাবে। কিছুই বুঝতে পারছি না। মহারাজ আছেন চুপটি করে, নেই যেমনি শব্দ। ফাঁকি দিলে এবার তাকে করবো আমি দেখতে। অনেক শুয়েছি, আর নয়। মহারাজ, এ ফাঁকি দিচ্ছে, আমি তো ফাঁকি দিই না। পণ্ডিত, তুমি দিচ্ছ নাকি ফাঁকি? না না, ওই তো। এই ফাঁকি দিলে সবাই ওই ওটা ঢুকে মরে যাবে। আমি তো রোজ সময়ই রাজসভায় আসি, মানে আমি বলছি আসল কারণ। রাজবাড়ির রাঁধুনি ফাঁকি দিচ্ছে, আর 3 দিন ধরে রাজসভায় গোপাল বেপাত্তা। হ্যাঁ, এই গোপাল বেটাই আসল ফাঁকিবাজ। তুমি বরখাস্ত করে দিই। গোপালকে যদি বরখাস্ত করা হয়, তাহলে বিপদে আপদে মহারাজের পাশে দাঁড়াবে কে? অসময় মহারাজ বুদ্ধি পাবেন কার কাছে? এই সুযোগ, এই সময় গোপালকে মহারাজের চক্ষুশূল করতে হবে, তাহলে আমি একেবারে জেকে বসতে পারবো। মহারাজ, গোপাল ঠিক কতটা ফাঁকিবাজ হয়ে উঠেছে তার কোনো ইয়ত্তা নেই। বেটা গোপাল কোনোদিন সঠিক সময়ে রাজসভায় আসে না, কোনোদিন তো আসেই না, যেমন আজকেও আসেনি। আর নইলে মহারাজকেও কারোটা জানায় না। আপনাকে সম্মান করে তো দূরের কথা, কোনো গ্রুপক্ষেপই করে না। এটা কিছুটা হলেও মন্ত্রী মশাই ঠিক কথা বলছেন। হ্যাঁ, এ তো একদম সঠিক কথা, ঠিক বলেছ। প্রহরী, প্রহরী, বলুন মহারাজ। তুমি আরেকজনকে সাথে নিয়ে এক্ষুনি গোপালকে তুলে নিয়ে এসো। আচ্ছা মহারাজ। বলি, তুমি আজকেও রাজসভায় কামাই করবে? অর্ধেক দিন কামাই করলে বেতন কাটা যাবে গো। গিনিমা, গোপালকে মহারাজ ডাকলেন। ওই দেখো, রাজবাড়ি থেকে প্রহরীও ডাকতে এসেছে। মহারাজের আদেশ না শুনলে তোমাকে তুলে নিয়ে যেতে বাধ্য হবে। আরে দাঁড়িয়ে দেখছিস কি? তুলে নিয়ে চল। ঠিক বলেছিস, তুই হাত ধর আর আমি পা ধরি। আমরা আমরা এসব কি গোপাল? তুমি বাড়িতে আছো, ঘুমোচ্ছে, অথচ রাজসভায় আসছে না, কি ব্যাপার? আগে মহারাজ, মস্তিষ্ককে বিশ্রাম দিয়ে বুদ্ধি বাড়াচ্ছিলাম। অনেক ব্যবহার হয়েছে তো, তাই একটু বিশ্রাম দরকার। আমার পুরো রাজসভাটাই ফাঁকিবাজ। আমি সবাইকে বিদায় করবো, আর গোপালকেও। এই সেরেছে, আমি ফাঁকিবাজ নই মহারাজ। আমি খোঁজ নিয়ে দেখেছি, সবাই কম বেশি গায়ে হাওয়া লাগিয়ে পড়ছে। মহারাজ, আমি তো নদীর পাড়ে বসে শীতল হাওয়া গায়ে লাগাই,
তবেই তো ঢেউয়ের মতো আমার ছন্দ আসে। কেউ ফাঁকিবাজ না মহারাজ, আসল ফাঁকিবাজ গোপাল। মহারাজ, আমি যদি দরকারে আপনাকে বুদ্ধি দিয়ে ফাঁকা সময়ে বিশ্রাম দিয়ে ফাঁকিবাজ হই, তাহলে মন্ত্রী মহা ফাঁকিবাজ। কারণ মন্ত্রীর কাজ রাজাকে বুদ্ধি দেওয়া, তিনি করেন না বলেই আমাকে দরকার পড়ে। আমি তো ভান, আমি শুধু ভাসাবো, এটাই আমার কাজ। তাতে কি, সেনাপতিও তো সেনাপ্রধান, ও কি যুদ্ধ করে? রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে, তাহলে যুদ্ধ করে হবেটা কি? হ্যাঁ, অকারণে পায়ে পা দিয়ে যুদ্ধ বাঁধাবো নাকি? হ্যাঁ, যত সব। যখন তখন বিপদ আসতে পারে, তাই যুদ্ধের জন্য সব সামরিক শক্তিকে প্রস্তুত থাকা দরকার। হ্যাঁ, এটা গোপাল ঠিক বলেছে। সেনাপতিকে তো কোনোদিন সেসব নিয়ে মহড়াও করতে দেখি না। তাহলে দাঁড়ালো তিনজন ফাঁকিবাজ। মূল অভিযুক্ত গোপাল দিন রাত কামাই করে, মন্ত্রী মহারাজকে বুদ্ধি দেয় না, আর সেনাপতি যুদ্ধের প্রস্তুতি নেয় না। এই তিনজনকে আমি বিদায় করব এই সেরেছে, এটা দেখছি বিনা মেঘে বজ্রপাত। না। তোমরা যে ফাঁকিবাজ নও সেটা প্রমাণ করার জন্য 12 ঘন্টা সময় দেব। আমাদের কি করতে হবে? তোমাদের তিনজনকে 3টে খালি বস্তা দিই, প্রত্যেকে ওই খালি বস্তা নিয়ে জঙ্গলে যাবে, আর এই 12 ঘন্টার মধ্যে জঙ্গল থেকে বস্তা ভরে আনবে। একটা বস্তা ভরার জন্য 12 ঘন্টা সময়? এ তো খুবই সহজ কাজ। সহজ কঠিন জানি না, যে ফাঁকি দিয়ে ফাঁকা বস্তা জমা দিবি বা কিছুটা ভর্তি কিছুটা খালি আনবি, সে সাজা পাবে। আচ্ছা মহারাজ, আমি বস্তায় কি নিয়ে আসবো সেটা কি আপনি দেখবেন? তা নেবো না, কিন্তু বস্তা ভরে আনতে হবে, আর যা বস্তায় ভরে আনবে তাই নিয়ে সবাই বাড়ি ফিরে যেতে পারবে। তার মানে বস্তাতে যা থাকবে সব বস্তার মালিকই পাবে। একদম তাই। বুঝে গেছি, ভিতরে কোনো গভীর পরিকল্পনা আছে। প্রহরী, প্রহরী, তুমি এই তিনজনকে 3টে বস্তা দিয়ে দাও, যথার্থ মহারাজ। আর বাকি সভাসদেরা আজকে রাজসভাতেই থাক। ওরা 3জন আসবে, ওদের বিচার হবে, তারপর ফিরবে। আমাদের খাওয়া দাওয়া তাহলে রাজবাড়ির তরফ থেকেই দেওয়া হবে মহারাজ। জঙ্গলে তো যাচ্ছি, কি নেব? গোপাল, আমি বলি কি, তুমি বরং আমার বস্তায় ঢুকে যাও, আমি তোমাকেই নিয়ে ফিরে যাই, একা চুকে যাবে। আপনি যদি একা আমাকে বস্তায় ঘুরে নিয়ে যেতে পারেন তো চলুন। এই সেরেছে। দাঁড়ান, আমি আপনার কাঁধে চড়ে দেখি আপনি আমাকে বসতে পারবেন কি পারবেন না। না, মুখ কষ্ট বলে ফেলেছি। খারাপ নাকি? তাহলে নিজের মতন থাকুন। এমন কি বা আছে এই জঙ্গলে, আমার কাজে লাগার মতন তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো ওই দিকটায় একটু ছায়া আছে বেশ, ওই গাছের নিচে গিয়ে বিশ্রাম নিয়েছে। সেনাপতি, অত চিন্তা ভাবনা করার কিছুই নেই। মহারাজ তো আর দেখবেন না আমরা বস্তায় কি ভরে নিয়ে যাব। 12 ঘন্টা অনেক সময়, এখন বিশ্রাম নাও। আপনার নেতৃত্বে আপনি বিশ্রাম নিন, দেখি জঙ্গলের থেকে কিছু ফল পেয়ে আগে খাই, তারপর না হয় ওই বস্তাটা ওই ফলমূলের খোসা আর পড়ে থাকা পাতা দিয়ে ভরিয়ে মহারাজের কাছে নিয়ে যাও। হ্যাঁ, বস্তা যখন বাড়ি নিয়েই যেতে পারবো, তাহলে বনের সব থেকে ভালো ভালো ফলগুলো আগে খরিন। গিন্নিকে এবার বলবো, বাজার আনি না তো কি হয়েছে, দেখো কত ফল এনেছি। যাই, এর থেকে কিছু মহারাজকে ভেট দেব, মহারাজ বেশ খুশি হবেন। এত বড় জ্বালানি এত পেটখানা নিয়ে তেল লাই গেছে, উঠবো কি করে? তোর দূর, আশেপাশে ঢি পাথরও দেখতে পাচ্ছি না। এই বুড়ো বয়সে হাড়গোড় ভাঙিয়ে এসে খারাপ ব্যাপার হবে। আরে দূরে ওদিক থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে এই বনে কেউ এসেছে। এই গাছটা ঘরে ভেঙে অনেকদিন পড়েছিল, এটা তো নেই। তুই ওদিকে দেখ, কত মোটা একটা সেগুন গাছ রে। ওই গাছটা নিয়ে গেলে আমরা 1 বছর বসে খেতে পারবো। তাহলে আর দেরি কেন, তারপরে আরে করো কি, এগুলো সব আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের পছন্দের গাছ।
ভুলেও এই গাছ কেটে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করো না। আর এই সেগুন গাছটা তো মহারাজের সবচেয়ে প্রিয়। আরে মহারাজ কি করে জানবো শুনে? এই মনে তো তিনি ভুল করে আছেন না। এই যে আমি আসি, আমি মহারাজের দূত। তোমরা যদি ভুল করেও সেগুন গাছে হাত দাও, তাহলে কিন্তু তোমাদের গর্দান যাবে। এই সেরেছে, কিন্তু আমরা তো কাঠুরিয়া, কাঠ ছাড়া পেট চালাবো কি করে? সে তোমাদের ব্যবস্থা তোমরা করো, অন্য অনেক কাজ আছে। এই সামনের গাছটা মরে পড়ে আছে, সেটা তো আমরা নিয়ে যেতে পারবো তো? তা পারবেন, এতে এত চিন্তার ব্যাপার নেই। গোপাল আছে যখন, তখন এই রাজ্যের কেউ মুশকিলে থাকবেই না। শুধু তোমাদের একটা কাজ করতে হবে। কি গাছ? এই নাও বস্তা। আমার জন্য এই জঙ্গল থেকে টাটকা বিভিন্ন ফল পেড়ে এই বস্তা ভরে দাও। তাহলে মহারাজকে আর তোমাদের কথা বলবো না, বুঝলে? তোমাদের যাতে রাজবাড়িতে কোনো কাজ হয় সেই নিয়ে মহারাজের কাছে সুপারিশও করো। এমন বেশ বেশ, এই তুমি তাহলে এখন এখানে বিশ্রাম করো, আমরা তোমার বস্তা ভরে ফল নিয়ে আসছি। ঠিক আছে, আমি তোমাদের কুঠার পাহারা দিচ্ছি। তোমরা ভালো তরতাজা ফল বস্তায় ভরে নিয়ে এসো। আরে ঠিক ব্যাস ব্যাস ব্যাস, আমার বস্তায় পাতা ভরা হয়ে গেল, এবার যেতে হবে। আমারও বস্তা ভরা হয়ে গেছে মন্ত্রী মশাই। হ্যাঁ, কটা ফল খেলাম আর কটা ভরে নিলাম, আর বাকি চন্দনের পাতা ভরে ফেলেছি। হ্যাঁ, আবার কি কি ভরেছি আর কি ভরেনি সেসব তো মহারাজ আর দেখতে যাবেন না। তাহলে আর দেরি কেন? চলুন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাই। গোপালকে তো দেখতে পাচ্ছি না। ও বেটা যা কুঁড়ে, হয়তো এখানে এসেও ঘুমিয়ে পড়েছে। আবার কালকে সকালবেলা উঠবে। এই যে ভাই, এই যে আর কি কি ও বল, বস্তা ভরে এনেছো? হ্যাঁ ভরে এনেছি। তাহলে চলো রাত সবাই যাই। তোমাদের একেবারে মহারাজের সাথে পরিচয়ও করিয়ে দেবো, কাজের ব্যাপারেও বলি। চলুন, চলো চলো চলো। দেখা যাক মন্ত্রী সেনাপতি গোপাল কখন বস্তা ভরে আনে। এই তো চলে এসেছি, বিশ্রাম নিলাম, বস্তাও ভরে ফেললাম। এই দেখুন মহারাজ, আমিও বস্তা ভরে এনেছি। বাহ, তোমাদের বস্তা দেখে তো মনে হচ্ছে পেট হালকা। হ্যাঁ, আপনি যখন আমাদের বস্তা ভরে কি এনেছি সেটা দেখবেন না, তখন অত খাটাখাটনি করে কি লাভ মহারাজ? কিন্তু গোপালের এখনো অবধি দেখা নেই। যাচ্ছি সোনা গয়না ভরে আনছি। গোপালটা কুড়ে আর গুমটা তুলে হয়তো জঙ্গলেও ঘুমিয়েই পড়েছে। মহারাজ, আপনি একটা কাজ করেন, আমাকে আর মন্ত্রী মশাইকে যুগ্ম করে বিজয়ী ঘোষণা করে দিন। ব্যাস। এত তাড়া কিসের? তোমরা তিনজনেই বস্তা ভরে এনেছো, আমি খুব খুশি। আমার কথা শুনে কাজ করেছো, তোমরা তিনজনেই বিজয়ী। এবার বাড়ি চলো। গোপাল কি করে বিজয়ী হয় মহারাজ? এই বস্তা ভরে নিয়ে আসাতেও তো ফাঁকিবাজি ধরা পড়ছে। কিসের প্রতিবাজি? এই যে দুটো লোক তোমার হয়ে বস্তা বয়ে আনলো, সে তো মহারাজ সহ আমরা সবাই দেখতেই পেলাম। আপনি গোপাল নিজে হাতে বস্তা ভরে আনেন। মহারাজ বস্তা ভরে আনতে বলেছেন, আমি এনেছি, এখানেই কথা শেষ। আমি কাকে দিয়ে বস্তা করালাম, কে আমাকে সাহায্য করলো, সেসব তো কোনো শর্ত আরোপ করা ছিল না। কিন্তু পরীক্ষাটা তো কে ফাঁকিবাজ সেটা প্রমাণ করার পরীক্ষা। এখানে তো তুমি ফাঁকি দিলে গোপাল। এটাও ঠিক কথা, তাহলে গোপালের শাস্তি পাওয়া উচিত। মহারাজ, তার শর্ত ছিল সেই ফাঁকিবাজ বলে প্রমাণিত হবে যে বস্তা খালি আনবে। এইখানে আপনি একটা ছোট্ট ভুল করেছেন মহারাজ। বস্তায় কি আছে সেটা দেখবেন না, আগেই বলে দিয়েছেন। তা তো বলেছি। আপনি নিশ্চয় জানেন, পাঠশালায় কিছু ছাত্রছাত্রী থাকে যারা পড়ার বইয়ে মুখ গুজে বসে থাকলেও পড়ায় তাদের মন থাকে না, মাথাতেও পড়া ঢোকে না, তাই সেই পড়া তাদের কোনো কাজে লাগে না। কি পণ্ডিত মশাই, এদেরকেই তো বলে ফাঁকিবাজ। বিলক্ষণ, এই ফাঁকিবাজ। ধন্যবাদ। তেমনি আমি জানি বলি সেনাপতি আর মন্ত্রী মশাই ওই ফাঁকিবাজদের মতনই ফাঁকি দিয়ে বস্তা ভরেছে, তাই ওদের বস্তা এত হালকা। এ তো আমি বুঝতেই পারছি,
কিন্তু আমার বস্তায় যা জিনিস ভরে এনেছি তা একার পক্ষে সংগ্রহ করা মুশকিল ছিল, তাই আমি দুজনের সহযোগিতা নিয়েছি। মহারাজ, আপনি কি বস্তা খুলে দেখবেন নাকি? না না, আমি খুলে দেখলে আমার কথার খেলাপ হবে। এবার তো দেখছি আবার তিনজনের পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, নইলে প্রকৃত ফাঁকিবাজ কে সেটা প্রমাণ হবে না। কিন্তু ফাঁকিবাজ ধরার উপায় কি? মহারাজ, আমরা বরং আমাদের বস্তা নিয়ে বাড়ি না গিয়ে একদম কারাগারেই থাকি, আর তাতেই প্রমাণ হবে এই বস্তায় সত্যি কি আছে যা আমাদের নিজেদের কাজে লাগবে। এটা ভালো বুদ্ধি। মহারাজ তখনই কারাগার থেকে আমাদের মুক্ত করবেন যখন আমরা আর থাকতে না পেরে ডাক দেব, আর যে আগে বেরোতে চাইবে সে সব থেকে বড় ফাঁকিবাজ, মানে যে আগুন পিছু না ভেবে কাজ করে। বেশ, তাহলে তাই হোক। মহারাজ, কারাগারে শুধু জল ছাড়া আর কিচ্ছু দেওয়া হবে না, কারণ বস্তায় তো আর জল থাকতে পারে না। না না, তা কি করে হয়? শুধু জল? আমি তো লোককে দিয়ে বস্তা ভরিয়েছি, আপনারা নিজে কি এমন কাজের জিনিস ভরেছেন সেটাই প্রমাণ হবে। বেশ, তাহলে তোমরা কারাগারে যাও। প্রহরী, ব্যবস্থা করো। আর এই দুজন কাঠুরিয়া বেশ কর্মঠী মহারাজ, যদি কোনো রাজবাড়ির কাজ থাকে এদিক দিয়ে করাতে পারে। আমার বাগানের মালিটা খুব ফাঁচি দিচ্ছে, তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। যাও যাও, তোমরা কারাগারে যাও। এইটা ওরে বাবারে, কি খিদে খিদে পাচ্ছে রে। দেখি বস্তায় কি আছে দেখি। একটা পচা ফল, দেখে দেখে একটু ভালো আছে। হ্যাঁ, এটা একটু ভালো আছে। দেখ, এটাই খাই, এটাই খাই। আমি তো শুধু পাতা করেছি, এসেছি। আমাকে কি জল খেয়েই কাটাতে হবে? এবার আমি দেখি একটা ফল আর জল, আমার কাছে যা ফল আছে এগুলো খেয়ে আম করে 5-6 দিন কেটে যাব। ও বাল, আমাকে কথা ফল দাও না গো। ও গোপাল, আপনি এখান থেকে উঠুন, অন্য বাগানে ফুল হয়ে ফুটুন। চল খাবেন, এখন কর্মফল ভোগ করেন। ওরে বাবা, জল খেয়ে আর কতক্ষণ দাঁড়াবো? উফ, পেটটা চুই করছে, কি খিদে পেয়েছে না। আমি আমি বাড়ি যাবো। আপনি বাড়ি যাবেন? তাহলে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। বেটা গোপাল কায়দা করে এমন শর্ত দিতে বললো, পুরো ফেসে গেলাম। আমাকে খাওয়ার মতন তেমন কিছু নেই, আমি এখানে থাকবো না। আমি এখানেই আছি, ফল খাবো, জল খাবো, আর প্রকৃতির ডাক এলে একটু বাইরে যাব। দেখি, তোমরা কারাগারে এক রাতের বেশি তো থাকতেই পারলে না। কি আর করবো বলুন মহারাজ, আমরা তো আর গোপালের মতন বস্তা ভরে থাকা ফল নিয়ে আসিনি। বেটা গোপাল আমাদের দেখিয়ে দেখিয়ে ফল খাচ্ছিল, অতি আমাদের খিদে আরো বেড়ে যাচ্ছিল। তাহলে এরা দুজনে তো হার মেনে নিল। গোপাল কি করছে? গোপাল খাচ্ছে আর ঘুমোচ্ছে। ওকে ওই এস। আচ্ছা মহারাজ। এই কি মহারাজ, আমার তো এখনো বাইরে আসার ইচ্ছে হয়নি। কি আর করা যাবে, ওরা হার মেনে নিয়েছে, তার মানে তুমি জয়ী হয়ে গেলে গোপাল। আমার বস্তায় করে অনেক ফল এনেছিলাম, এখনো অনেক আছে। আপনি তাহলে বাকি ফলগুলো নিয়ে নিন। তাহলে তো এটাই প্রমাণ হলো সে গোপাল কাজের সময় ফাঁকিবাজি দেয় না, সে যে একটু বাড়ানোর জন্য একটু বেশি ঘুমোয়। এই নাও গোপাল, তোমার উপহার। মহারাজ, আমি সময়ের কাজ সময় করি, আর বাকি সময় একটু ঘুমাই। আমার এখন দিন দরকার মহারাজ, কাল থেকে অনেক ধকল গেল যে। তোমাকে ঘুমানোর জন্য 1 সপ্তাহ ছুটি দেওয়া হলো। ধন্যবাদ মহারাজ। কি সেনাপতি আর মন্ত্রী মশাই, এবার বুঝলেন তো, ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হয়, তাই কাজ করলে ভেবে চিনতে কর। চলিয়ে